যে কর্মসংস্থান আছে কি নেই সেটা আলাদা ব্যাপার। অলরেডি আমাদের যদি কর্মসংস্থান না থাকবে তাহলে 1.5 কোটি মানুষ এখানে কাজ করবে, যারা বাংলা ভাষাভাষী কাজ করছে বলুন। বিজেপি শাসিত প্রত্যেকটা স্টেটকে, অনেক স্টেটকে দেখাবো, উড়িষ্যা, এখানে দেখবেন 20 লাখের কাছাকাছি উড়িষ্যা মানুষ এখানে কাজ করে। আমি আপনাকে বলছি যে বিভিন্ন জায়গাতে দেখুন, আমি বলে দেবো লোকেশন কোন কোন জায়গাতে ওরা কাজ করে। যে তাহলে উড়িষ্যা থেকে লোক এখানে কেন কাজ করতে আসছে? আপনার বিহার থেকে লোক এখানে কাজ করতে আসছে, ওটা তো বিজেপি শাসিত রাজ্য। আপনার ইউপি থেকে এখানে লোক কাজ করতে আসছে, ওটা তো বিজেপি শাসিত রাজ্য। তাহলে ওখানে কি কর্মসংস্থান নেই? কোশ্চেনটা হচ্ছে কথা বলে বাংলাদেশি যে কোনো মানুষ। এই যে আমি বললাম যে গতকালকে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ছাড়িয়ে আনলো, গৌতম বর্মা, ও তো বিজেপির বুথ প্রেসিডেন্ট ছিল, তাকেও তো বাংলাদেশ সন্ধ্যে 7 মাস জেল খাটতে হয়েছে। ও তো সুকান্ত মজুমদারের কাছে গেছিল, ওই সুকান্ত মজুমদার ছাড়ালো না, সে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়ালো। ওরা বলছে যে আমরা ভেবে নিয়েছিলাম মরে যাবো, বাঁচতে পারবো না আমরা। কেন করা হবে? পরিযায়ী শ্রমিক যে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড আছে, সেখান থেকে আমরা কি কি করেছি সেটা বিস্তারিত আপনাদেরকে বলবো। তার আগে বলি, পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট ওয়ার্কার যেটা বলা হয়, যে পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের যে কোনো জায়গাতে যে কোনো মানুষ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে। আপনারা যারা সাংবাদিক আছেন তারা বিভিন্ন স্টেটে যেমন কাজ করার অধিকার আছে, সেরকম ভাবে পরিযায়ী শ্রমিক যারা আছে তাদেরও বিভিন্ন স্টেটে কাজ করার অধিকার আছে। যারা আইটি সেক্টরে কাজ করে তাদের প্রত্যেক স্টেটে কাজ করার অধিকার আছে। ওই অন্যান্য স্টেট যেভাবে দেখা যাচ্ছে যে বাংলায় কথা বললে, বিশেষ করে এটা 2025-এর মার্চ থেকে আরম্ভ হয়েছে, বাংলায় কথা বললে প্রথম থেকে পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ করা হয়। তারপরে ধীরে ধীরে যারা ছোট ছোট ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারা পড়ুয়া আছে তাদেরকেও আক্রমণ করা হয় কেবলমাত্র বাংলায় কথা বলার জন্য। অথচ যদি দেখা যায় যে আমাদের যা লেটেস্ট ডেটা আছে, 30 লাখের কাছাকাছি পরিযায়ী শ্রমিক আমাদের যে কর্মসাথী যে পোর্টাল আছে সেখানে রেজিস্টার হয়েছে। এবং পশ্চিমবঙ্গে কিন্তু 1.5 কোটির মানুষ, যারা বিভিন্ন স্টেটের মানুষ এখানে কাজ করে, যাদের সংবিধান তাদেরকে স্বাধীনতা দিয়েছে কাজ করা। এখানেও একটা আপনারা ইনসিডেন্ট দেখাতে পারবেন না যেখানে রাজ্য সরকার কোনোভাবে এখানে যারা বাইরের স্টেটের মানুষ কাজ করছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। আপনাদেরকে বলি, পরিযায়ী শ্রমিক হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। পরিযায়ী শ্রমিক এত আনঅর্গানাইজ একটা সেক্টর, যেখানে আজ 3 মাসের জন্য কে পরিযায়ী শ্রমিক হতে পারে, সে আবার বাড়িতে ফিরে এসে যার 1 বিঘা 2 বিঘা জমি আছে সেখানে চাষ করে। এমন নয় যে এটা পার্মানেন্ট একটা টপিক, কিন্তু ভারতবর্ষ কি গোটা এশিয়া মহাদেশে আপনি খুঁজে পাবেন না এইরকম আনসেক্টর একটা, এই আনঅর্গানাইজ একটা সেক্টরের জন্য সরকারি ব্যবস্থাপনায় এইরকম কোনো বোর্ড তৈরি হয়েছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু এই বোর্ডটা 2023 সালে কিন্তু তৈরি হয়েছে। এই বোর্ডটা ভারতবর্ষের, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একটা স্টেট আপনারা দেখাতে পারবেন না যেখানে ইউপি হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে নাম্বার 1 বিজেপি শাসিত রাজ্য, বিহার হচ্ছে সেকেন্ড, এবং অন্যান্য স্টেট সবাই কিন্তু বিজেপি শাসিত রাজ্য, এটা ফার্স্ট সেকেন্ড থার্ডে আছে, বেঙ্গল কিন্তু নয়। এবং 2023 সালে করা হয়েছে। এবং আমাদের একটা পোর্টাল তৈরি করা হয়েছিল কর্মসাথী, সেখানে 30 লাখের কাছাকাছি রেজিস্টার করা হয়েছে। তাদের সুবিধা কি আছে, কেউ যদি মারা যায়, যদি রেজিস্টার্ড মাইগ্রেন্ট ওয়ার্কার হয়, তার ডেড বডি আনার দায়িত্ব সরকার নেবে এবং তাকে 2 লক্ষ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং তার ডেড বডি দাহ করার জন্য, সৎকাজ করার জন্য সরকারি ব্যবস্থাপনায় করা হবে। এখন অবধি আমরা 218টা মতো কেস সলভ করেছি। 2 কোটি 1.5 লক্ষ মতো টাকা আমাদের মানে মাইগ্রেন্ট ওয়ার্কার সরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে, এবং 2 কোটি 1.5 লক্ষ টাকা মতো খরচা হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা গেলে 76টা মতো 76টা মতো ডেড বডি সরকারি ব্যবস্থাপনায় আনা হয়েছে। আপনি দেখতে পাবেন না, এইটি আমাদের সরকার আসার আগে কোনোভাবে অনেক লোক, আমাদের বাংলার অনেক লোক এর আগেও বাইরে কাজ করতে গেছে, তারাও মারা গেছে। কেউ কোনো ডেড বডি শেয়ার করতে পারতো না, কেউ মারা গেলে আনার মতো ক্ষমতা থাকতো না। এই সরকার আসার পর, এই মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড তৈরি হওয়ার পর কিন্তু সরকারি ব্যবস্থাপনায় সবকিছু করা হচ্ছে। আমাদের একটা হেল্পলাইন নাম্বার তৈরি করা হয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তৈরি করা হয়েছে। সেটা আমি হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি, 180010300009। আবার বলছি, রিপিট করছি, 180010300009। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমাদের আছে সেটা হচ্ছে 7603091122। আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি, 7603091122। এবং পুলিশের তরফ থেকেও একটা হেল্পলাইন নাম্বার তৈরি করা হয়েছে, একটা ডেডিকেটেড টিম ওখানে কাজ করে। যখনই কোনো ইনসিডেন্ট যখন ঘটে, আমাদের দপ্তর থেকে আরম্ভ করে, এবং আমাদের একটা দিল্লিতেও একটা নোডাল অফিসার আছে, এবং যিনার কাজ হচ্ছে বিভিন্ন স্টেটে যখন যে কোনো বাংলাভাষী যে কোনো মানুষ যখন অত্যাচারিত হয়, তখন উনি
বিভিন্ন স্টেটের সাথে কথা বলে সেই কারণটা জানার চেষ্টা করে এবং আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করি। এবং নোডাল অফিসারে কিন্তু আমাদের দিল্লি বঙ্গভবনে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে একটা অফিসও আছে, ওখানে একটা ডেডিকেটেড নোডাল অফিসারে কিন্তু ওখানে আছে। এবং এবং আমাদের যেটা করা হয়েছে বিভিন্ন জেলাতে আমাদের ওয়েলফেয়ার মানে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে স্পেসিফিক অফিসার নিয়োগ করা হয়েছে বিভিন্ন জেলাতে, যেটা লেবার দপ্তর থেকে দেখা হচ্ছে। এবং আমাদের জেলায় কমিটি তৈরি করা হয়েছে, যত রকম করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবকিছু করা হয়েছে। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একটা স্টেটকে দেখাতে পারবেন না যেখানে মাইগ্রেন্ট ওয়ার্কার পরিযায়ী শ্রমিকদের জন্য এইভাবে সরকারি ব্যবস্থাপনায় কোনো রকম বোর্ড তৈরি করা হয়েছে। যখন নানা রকম অত্যাচার করা হয় তখন আমরা সম্মিলিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পুরো শক্তি দিয়ে যখন থেকে অত্যাচারটা আরম্ভ হয় আমরা সবাই মিলে প্রত্যেকটা ইস্যু, একটা ইভিডেন্ট আপনারা দেখাতে পারবেন না, আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমরা সহযোগিতা করিনি। আমরা সলভ করেছি টোটাল 1143 জন। মানে ওই টাইমে এমন হয়েছিল যে একটা গ্রুপ থেকে হয়তো 5 জন 7 জন 10 জন 15 জন এরকম লোক ছিল, তারা ফোন করলো দাদা এই হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সলভ করেছি। এটা যে কন্ট্যাক্ট গুলো আমরা পেয়েছি বিভিন্ন গ্রুপে যে কন্ট্যাক্ট পেয়েছে সেখানে হচ্ছে 1143 জন। ওইখানে এমন যুদ্ধকালীন তৎপরতায় আমরা সবাই মিলে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন থেকে আরম্ভ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা পুরো শক্তি দিয়ে 1143টা গ্রুপ, যেখানে 5 জন 7 জন 10 জন 15 জন করে এরকম লোক ছিল, যাদেরকে আমরা অনেককে ডিটেন করা হয়েছিল, অনেক অ্যাসাল্ট করা হয়েছে। যেমন অ্যাসাল্ট করা হয়েছে মানে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে 5 গ্রুপকে অ্যাসাল্ট করা হয়েছে ফিজিক্যালি, এবং লিঞ্চিং করা হয়েছে। সোমনাথ দেবনাথ বলে একটা ছেলে যার বাড়ি বীরভূমে নলহাটিতে, তার মুন্ড কেটে দেওয়া হয় আপনার পুনেতে। আপনার রাহুল সিং ওরও নলহাটি বাড়ি, যার কান কেটে দেওয়া হয়েছিল মুম্বাইয়ে। আপনার রিসেন্ট জানেন জুয়েল রানা, যখন খবরটা আসে তখন আমাদের দলের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সবাই মিলে জেলা প্রশাসন থেকে আরম্ভ করে রাজ্য প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের দিল্লি নোডাল অফিসার থেকে আরম্ভ করে পুলিশ সেকশন থেকে আরম্ভ করে সবাই আমরা অ্যাক্টিভ রোল প্লে করি। এবং ওখানে কেন করা হলো, আমরা ইমিডিয়েটলি একটা 0 FIR সুতি থানাতে করা হয় আমাদের, এবং তার ফলে চাপে পড়ে 6 জনকে অ্যারেস্ট করতে বাধ্য হয় এবং তার ডেড বডি আনা থেকে আরম্ভ করে A to Z সবকিছু আমাদের রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আমাদের ওখানকার লোকাল বিধায়ক গেছিলেন, সবকিছু আমাদের করা হয়েছে। এবং যখন অত্যাচারগুলো চলে মারাত্মক লেভেলে তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের চিফ সেক্রেটারি উড়িষ্যা গভর্নমেন্টকে চিঠি করে, উড়িষ্যা চিফ সেক্রেটারিকে চিঠি করে যে অত্যাচার বন্ধ করা হোক তার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি করা হয়, অনেকে বলছে নাকি কিছুই করেনি। আমি নিজে হোম সেক্রেটারিকে চিঠি করি, আরো অনেক এমপি চিঠি করেন। আগে সেশনে পার্লামেন্টে 267 বলে একটা আমাদের আছে, আমরা বিভিন্ন পার্লামেন্টের এমপি যারা এই যে বাংলায় কথা বলার জন্য যে অত্যাচার করা হচ্ছে 267 মাধ্যমে আমরা ডিসকাস করতে চাই বলে ডিসকাশনের সময় দেওয়া উচিত। আমরা বারবার একাধিকবার 267 আমাদের দলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা বারবার 267 আমরা অনেক এমপি করি, কিন্তু আমাদেরকে পার্লামেন্টে বলার সুযোগ দেওয়া হয়নি। তারপরে আসুন যে রিসেন্ট যে সবাই জানেন অবগত আছেন বীরভূমের সোনালী খাতুন এবং আরো যারা 5 জন আছে, কিভাবে একটা প্রেগনেন্ট লেডি যার 1952 এর জমি দলিল আছে, সব রকম ডকুমেন্ট আছে। আপনাদের মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, এই ইস্যুটা আপনারা সবার সামনে এনেছেন এবং আপনারাও এই ইস্যুটার জন্য সবাই লড়াই করছেন। কিভাবে হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আনতে চাইছে না, যাদের সব রকম ডকুমেন্ট আছে। লাস্টে চিফ জাস্টিসের ঘর থেকে যখন অর্ডার আসে তখন 2 জনকে আনা হয়, এখনো সামনে 6 তারিখ আরো 4 জনের জন্য হিয়ারিং আছে। সেটা বলার জন্য যখন পার্লামেন্টে যখন আমি অ্যাপ্লাই করি, তখন আমি নিজে অ্যাপ্লাই করি, তখন পার্লামেন্ট থেকে রিজেক্ট করা হয়। পুরো পার্লামেন্ট থেকে বলা হয় যে এই টপিক নিয়ে বলতে দেওয়া যাবে না। সেকেন্ড টাইম বলে যে আপনি একটু ওই নামটা চেঞ্জ করে দিন, সেটাও করি, তারপরে পার্লামেন্ট থেকে রিজেক্ট করা হয়। যতবার বাঙালি ইস্যু নিয়ে বলতে গেছে পার্লামেন্ট থেকে ততবারই রিজেক্ট করা হয়েছে, যতবার বলতে গেছে ততবার রিজেক্ট করা হয়েছে, যতবার বলতে গেছে ততবার রিজেক্ট করা হয়েছে। যে বাংলা ভাষীদের উপর অত্যাচার যতবার বলতে গেছি, রিজেক্টের পর রিজেক্ট পেয়েছি পার্লামেন্টে, যতবার বলতে গেছি। পার্লামেন্টে যখন কোশ্চেন করেছি ঠিকঠাক রিপ্লাই দেয়নি, যে কোশ্চেন আওয়ারে যে কেন এভাবে অত্যাচার করা হবে। আজকে আপনারা একটাও ইনসিডেন্ট দেখাতে পারবেন না যে পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হয়েছে।
আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সব সময় পুরো শক্তি দিয়ে আমাদের রাজ্য সরকারের যতটুকু ক্ষমতা আছে আমরা পুরো শক্তি দিয়ে চেষ্টা করেছি। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমি নিজে যতগুলো বস্তি ছিল দিল্লিতে পার্লামেন্ট শেষ হওয়ার পর প্রত্যেকটা 17টা বস্তি ইন্ডিভিজুয়াল ভিজিট করেছি। মানুষের মধ্যে এমন একটা বার্তা, বিজেপি শাসিত রাজ্যে এমন একটা বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে, বাংলায় কথা বললে বাংলাদেশি। আমি পড়াসূত্রে যখন দিল্লি আইআইটিতে ছিলাম তখন কিন্তু এরকম দেখিনি। বিজেপি আসার পর যেভাবে একটা ছড়িয়ে দিয়েছে বাংলায় কথা বললে বাংলাদেশি। অনেক বস্তির দিকে দেখেছি ওই টাইমে আমি বলেছিলাম হয়তো আপনাদেরকে যে মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছে, মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে, সে যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষকে মানে বাংলায় কথা বললে নানা রকম অত্যাচার করা হচ্ছে। এবং আমরা প্রত্যেকটা ইস্যু ধরে ধরে বিভিন্ন রকম যাদেরকে ফরেন অ্যাক্ট মামলাতে জেল ছাড়িয়েছে। আপনারা গতকালকে সবাই অবগত আছেন যে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকে ছাড়িয়ে এনেছে মুম্বাই থেকে, যাদের বাড়ি ছিল আপনার দক্ষিণ দিনাজপুর বাড়ি ছিল। এবং আমি যেটা দেখলাম আমাদের পেজ থেকে যে সুকান্ত মজুমদারের এরিয়া বাড়ি, একজনের নাম ছিল গৌতম বর্মন আর একজনের নাম হচ্ছে অসিত সরকার। সে গৌতম বর্মন আবার বিজেপির বুথ প্রেসিডেন্ট ছিল। তাকে যখন ফরেন অ্যাক্ট মামলাতে মুম্বাই পুলিশ, যাদের সব রকম ডকুমেন্ট আছে এবং এসআইআর তাদের নামও আছে, তাদেরকে ফরেন অ্যাক্ট মামলাতে তাদেরকে জেলে ঢুকানো হয়েছিল। তখন সুকান্ত মজুমদারের কাছে গেছিল, তখন বলেছিল জেল থেকে অটোমেটিকলি ছাড়া পেয়ে যাবে, মানে কিছু করার দরকার নেই। তারপরে যখন আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন আসে, তখন উনি লয়ার দিয়ে ওনাদেরকে ছাড়িয়ে আনে। এমন একটা ইনসিডেন্ট আপনারা দেখান। এখানে দেখছি যে বিভিন্ন জায়গাতে বলছে যে কিছুই করা হয়নি, কিন্তু যেটা কেন্দ্র সরকার আপনারা বলুন ফেডারেলিজম স্ট্রাকচারে কি হয়? ফেডারেলিজম স্ট্রাকচারে সবসময় হয় যে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের। আমি বারবার আমরা বলেছি, পার্লামেন্ট থেকে আরম্ভ করে লিগ্যাল থেকে আমাদের ক্যালকাটা হাইকোর্টে 5টা মামলা চলছে, সুপ্রিম কোর্টে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে একটা সুপ্রিম কোর্টে একটা পিআইএলও ফাইল করেছি মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে, এবং তার এই কোর্ট ওপেন হলে যে কোনো দিন হিয়ারিং হতে পারে। এবং বিভিন্ন স্টেটকে আমরা 12টা স্টেট এগেনস্ট করেছি যে কেন এভাবে করা হবে। এবার সেটার জন্য ওদেরকে অলরেডি নোটিশ জারি করা হয়ে গেছে, যখনই কোর্টটা খুলবে তখন আবার নতুন করে হবে। যে আমি দেখছি বিভিন্ন গণমাধ্যম দেখছি আমি যে বিভিন্ন যারা বিরোধী দলের নেতাগুলো আছে তারা খালি বলছে যে রাজ্য সরকার কিছু করছে না। আপনারা বলুন, আপনাদের কাছে আমি কোশ্চেন করছি, আপনারা যদি রাজ্য সরকারের জায়গায় থাকতেন, আমাদের জায়গায় থাকতেন, আপনারা কি করতেন? এর থেকে একটা রাজ্য সরকার কি করতে পারে? এটা তো দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের। যে কোনো স্টেটে যে কোনো মানুষ যাওয়ার নৈতিক অধিকার আছে। আপনারা যেমন সাংবাদিক হিসাবে অনেককে দেখেছি যারা বাঙালি সাংবাদিকরা দিল্লিতে কাজ করে, এখানে যারা পরিযায়ী শ্রমিক, খেটে খাওয়া গরিব মানুষ, এটা তো মাইগ্রেন্ট ওয়ার্কার তো আজকেও তৈরি হয়নি। মাইগ্রেন্ট ওয়ার্কার প্রথম তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন ভারতবর্ষে যখন প্রথম আসে, তখন ছোটন দাস নামে একটা ঠিকাদার, রাজস্থানে যদি ইতিহাস ঘাটা যায় তখন উনি প্রথম মাইগ্রেন্ট ওয়ার্কারটাকে করে 1800 দশকের দিকে। আজকে যেমন মুর্শিদাবাদে যদি আমরা মুর্শিদাবাদ, মালদা, বীরভূমের রামপুর সেকশনে যদি রামপুর সাব ডিভিশনে যদি দেখি, সব থেকে বেশি আপনার রাজমিস্ত্রি, যাদেরকে যাদেরকে আমরা বলি ছোটখাটো ইঞ্জিনিয়ার থেকে কম নাই, যেভাবে নিপুণভাবে কাজ করে, তাদের ভারতবর্ষের ডিমান্ড আছে কাজ করার, তার জন্য কাজ করতে চাই। আমাদের যেমন রাজ্যে যদি দেখেন জুট মিলে তারা কাজ করে, আমাদের কাজ করে, বিভিন্ন স্টেটের মানুষ কাজ করে। আমাদের ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে যে কোনো মানুষ যে কোনো জায়গায় কাজ করার অধিকার আছে। আমি আশা করেছিলাম, যেহেতু আমি গণসংগঠন থেকে এসেছি, বিভিন্ন গণসংগঠনের মানুষ আজকে কলকাতায় আন্দোলন করে ভাবে যান, একটা জাতির উপরে আঘাত আনা হচ্ছে করা হবে। আমি আপনাদের একদম একটু যে উদাহরণ দিয়ে দিতে পারি। আমি একটা মিথ্যা কথা বলে আপনারা বলবেন যে কেন কোশ্চেন করছে না, খালি বলছে রাজ্য সরকার কি করবে। একটা রাজ্য সরকার কি করবে? আমরা সরকার চিঠি করতে পারি, সেই চিঠিও আমরা করেছি। করা হচ্ছে তাদের নৈতিক দায়িত্ব পড়ে, এবং আমাদের সংবিধান রাইটস দিয়েছে যে ভেরিফিকেশন করা ওই স্টেট থেকে কোন রকম ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয় না। যখন আমরা বিভিন্ন জেলা থেকে আমাদের দলের কাটার মাধ্যমে যখন আমরা জানতে পারছি, তখন আমরা যখন বলছি যে কেন অ্যারেস্ট করা হচ্ছে, তখন বলছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন করছে আমাদের বাংলাদেশে লাগছে। তখন বলা হচ্ছে আমাদেরকে যে ই করা হোক, মানে আমরা স্যাটিসফাই হলে ছেড়ে দেবো। তারপরে যখন নানা দিক থেকে যখন চাপ দিচ্ছি, 5-7 জনকে ছাড়ছে, আবার ধরছে। এটা হিউজ লেভেলে হয়েছিল সুপ্রিম কোর্টে মামলা করার পর
অনেকটা কমেছিল, আবার কিছু কিছু রাজ্য, আবার বিশেষ করে উড়িষ্যা রাজ্য, আসাম রাজ্য বিশেষ করে এটা নানাভাবে আরম্ভ করছে। এটা সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান করব যে একটা জাতি, আমরা যেমন অন্য জাতিকে রেসপেক্ট করি, অন্য ভাষাভাষী মানুষকে যেমন রেসপেক্ট করি, আমাদের সংবিধানের অনুযায়ী আমাদের ভারতবর্ষে কোনো রাষ্ট্রভাষা নেই, 22টা যে কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলতে পারি। আমরা বাঙালি সম্প্রদায়ের মানুষ, যে ভাষার জন্য, যে ভাষাভাষী মানুষের জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে। আপনারা যদি সেলুলার জেল দেখেন থেকে আরম্ভ করে, ক্ষুদিরাম বোস থেকে আরম্ভ করে, মাতঙ্গিনী হাজরা থেকে আরম্ভ করে, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে, রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত, যেটা 140 কোটি মানুষ যে ভাষাতে কথা বলে, আজকে তাই সেই ভাষাকে বলা হচ্ছে বাংলাদেশি। আজকে দিল্লি পুলিশ চিঠি করছে আমাদের স্টেট গভর্নমেন্টকে যে বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। আমি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করব যে আমরা সবাই স্বচ্ছ, আমাদের সবারই স্বচ্ছ হওয়া উচিত। পার্টি, ধর্ম, জাতি, বর্ণ সব নির্বিশেষে একটা জাতিকে বাঁচার এটা লড়াই চলছে আমাদের। এটা আপনার সোনালী কেসটা দেখুন, কি অপরাধ সোনালীর বাবা মা 18-19 বছর ধরে কাজ করতে ওখানে, হঠাৎ করে রোহিণী থানা 23শে জুন ধরলো এবং বলছে বাংলাদেশি। স্টেট গভর্নমেন্টের কাছে কোনো রকম ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিল, মারতে পাঠিয়ে দিল একদম, যেটা যখন বিজেপি ছিল না ওখানে। আইনত লড়াইয়ের পর এত লড়াই করছি, ওরা পুরো শক্তি দিয়ে চেষ্টা করছে, রাষ্ট্রটা শক্তি দেখাচ্ছে। আপনার আমির শেখের কেসটা দেখুন মালদার ক্ষেত্রে, এবং ফার্স্ট আপনার ডিপোর্টেশন পুশব্যাক হয়েছিল মেহবুব আলম বলে একটা ছেলে, এবং তার সঙ্গে আরো ছজন ছিল, টোটাল 7 জন। 13ই জুন ওদেরকে হঠাৎ করে মুম্বাই থেকে এনে একদম চার্টার ফ্লাইটে এনে ওদেরকে একদম বাংলাদেশে পাঠিয়ে দিল। তারপরে যখন আমরা 14 জুন যখন জানতে পারলাম, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন জানতে পারলেন, যখন আমরা শিলিগুড়ি বিএসএফকে যখন চাপ দিলাম, তখন ওদেরকে খুঁজে আনতে বাধ্য হয়েছিল ওরা। একটা ইনসিডেন্ট দেখান আপনারা। আমি বিরোধীদের উদ্দেশ্যে বলছি, যারা বিভিন্ন জায়গাতে বলার চেষ্টা করছে, কি করলো আজকে এমন কোন স্টেট নেই যে বাংলায় কথা বললে বাংলাদেশি। আজকে যে মাইগ্রান্ট ওয়ার্কার, ইট ইজ এ কন্টিনিউয়াস ওয়ে টু ডেভেলপমেন্ট এ কান্ট্রি। আজকে যদি একটা নিপুণ দক্ষ শ্রমিক যদি একটা জায়গাতে না যায়, তাহলে আমাদের দেশ কিভাবে ডেভেলপমেন্ট হবে? পশ্চিমবঙ্গ তো আর আলাদা দেশ নয়, এটা যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে পড়ে। কেন আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো, আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলাভাষী মানুষ, তাদেরকে বাংলায় কথা বলে বাংলাদেশি? তাহলে যারা হিন্দিতে যারা কথা বলছে, যারা উর্দুতে কথা বলছে, তারা কি পাকিস্তানি? আজকে দিল্লির আশেপাশে তো অনেকে তো পাকিস্তানের ভাষাতে কথা বলে, তাহলে তারা কি পাকিস্তানি? জাতি, ধর্ম, বর্ণ সব ভুলে যান এখানে পার্টি ভুলে যান এখানে। একটা লিমিট আছে, এনাফ ইজ এনাফ। আমাদেরকে পার্লামেন্টে বলতে দিচ্ছে না, আমাদেরকে কোনো জায়গাতেই করতে দিচ্ছে না। কিন্তু সর্বস্তরে মানুষ এভাবে আন্দোলন হওয়ার কথা উচিত ছিল এখানে। আজকে যদি অন্য স্টেটের সঙ্গে হতো, কি হতো বলুন তো? আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা প্রত্যেক মানুষকে রেসপেক্ট করবো। আমাদের যেমন নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, বাইরের স্টেট থেকে যারা এখানে কাজ করছে, তাদেরও মৌলিক অধিকার আছে, তাদেরও যেন কিছু না হয়, সেই আমাদের প্রোটেকশন দায়িত্ব যেমন আমাদের আছে। আমাদের লোক যারা বাইরে কাজ করতে যাবে, তাদের প্রোটেকশন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চাইবো। আমাদের যা করার A to Z আমরা করেছি, আমাদের ব্যবস্থাপনায় সবকিছু করা হচ্ছে, এবং আমাদের একটা লিগাল সেলও করা হচ্ছে রিসেন্ট, যেখানে আইনত সহায়তা করা হবে। এবং বিভিন্ন জায়গায় ফরেন অ্যাক্টে মামলা দিয়ে দিচ্ছে, অন্য স্টেটেও দিয়ে দিচ্ছে, জেলে ঢুকিয়ে দিচ্ছে। আপনাদের দিক থেকে যদি কিছু কোশ্চেন থাকে তো করতে পারেন। বলছি যে গত মাসে মুর্শিদাবাদের কিছু পরিযায়ী শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। সেখানে অধীর চৌধুরী মৃতদেহগুলিকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার পর অভিযোগ করেছিল যে রাজ্য সরকারের শ্রম দপ্তর থেকে শুরু করে আপনার এই বিভাগ পর্যন্ত তাদের কোনো রকম সহায়তা করেনি। ওই পরিবারের কাছে যাবেন, ওই ঘটনাটা বলছি আমি। যখন ওই কেসটা ঘটে, তখন ওখানে তামিলনাড়ুর কেস। এটা একটা রাতে কিছু ওখানকার অ্যান্টি সোশ্যাল কিছু লোক তামিলনাড়ুর, ওরা যে বাড়িতে থাকতো চুরি করতে যায়, তখন ওরা বাধা দেওয়ার পর রাতে ওরা কিছু গ্রুপ মিলে, যারা তামিলনাড়ুর একটু অ্যান্টি সোশ্যাল ছিল, তারা তখন ওদেরকে অত্যাচার করে, মারধর করে। তখন ওরা পালিয়ে আসে। ওই রাত্রি 3টের সময় আমাকে ফোন করে, ওই রাত্রি 3টের সময়। তারপর সঙ্গে তামিলনাড়ুতে আমাদের তরফ থেকে ওখানকার ডিএম থেকে আরম্ভ করে ওখানকার যারা রাজ্যসভার মেম্বার উইলকিনসন বলে আছে, আমাদের হোয়াটসঅ্যাপে এখনো চ্যাট দেখলে পাওয়া যাবে, সবকে আমরা সঙ্গে ইমিডিয়েটলি জানাই। এবং আমাদের নোডাল অফিসার যে দিল্লিতে বসে আছে, সঙ্গে জানাই। ওটা আর একটা কেস ছিল, ওইটা যেটা বলছি আমি, ওটা আর একটা কেস ছিল তামিলনাড়ুতে যেটা। এবং ওই কেসটা যে মারধর করে, তারপরে ওদেরকে ইমিডিয়েটলি আমরা নিয়ে আসার ব্যবস্থা করি। এবং অগ্নিদগ্ধ কেস যেটা বললো, যখন অগ্নিদগ্ধ হয় তখন তাদেরকে প্রথমে হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছিল না। তারপরে আমরা আমাদের নোডাল অফিসার থেকে আরম্ভ করে, আমরা নিজে থেকে আরম্ভ করে, আমরা যখন বিভিন্ন ওইখানকার প্রশাসনকে জানাই, ওদেরকে ওখানকার যে A ক্লাস হসপিটাল আছে, যেমন আমাদের এখানে PG আছে, সেই রকম ওখানে হসপিটালকে ট্রিটমেন্ট করা হয়, প্রত্যেক দিনের আপডেট দেওয়া হয়। আমরা চাপ দেওয়ার পর ওখানে আলাদা একটা অফিসার নিয়োগ করা হয়। তারপরে আমাদেরকে প্রথমে বলা হয় 70% 80% মতো পুড়ে গেছে, ঠিক আছে। এবং প্রত্যেক দিনের ফটো, আমি ফটো দেখাতে পারি আপনাদেরকে, প্রত্যেক দিনের ফটোর আপডেট দেওয়া হয়, ডে টু ডেট আপডেট নেওয়া হয়।
এবং তারপরে ওরা প্রথমে দুজন মারা যায়, তারপর একজন মারা যায়, প্রত্যেকটা কিছু A to Z সবকিছু আমাদের তত্ত্বে করা হয়, A to Z। এবং ওদেরকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে সেটাও দিয়েছে রাজ্য সরকার থেকে। এবং কংগ্রেস থেকে যেটা করা হয়েছিল, এবং ওখানকার যারা লোকাল যে ছেলেগুলো, তাদের ভিডিও আছে আমার কাছে, তারা ভিডিও করে পাঠিয়েছে যে অধীর রঞ্জন চৌধুরী এটা ফেক বলছে, মিথ্যা বলছে। সেই ছেলেটা নদিয়ার ছেলে, ও পুরো পুরো ব্যাপারটা দেখছিল। সে বললো রাজ্য সরকার ছাড়া কিচ্ছু করেনি। কংগ্রেসের আগের দিন যখন মারা গেল, তখন কংগ্রেসের 8 থেকে 10 জন লোক যারা ওখানে গেছিল, গিয়ে তখন কিছু ফটো তুলে পালিয়ে এসছে, তার বাইরে কিচ্ছু করেনি বলেছে। আপনারা যদি চান, আমার কাছে ভিডিও আছে, ওখান থেকে যারা ভিডিও করে পাঠিয়েছিল সেই ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি। আমি তো যে আপনারা সব রকম প্রচেষ্টা করেছেন, তারপরেও আমরা দেখছি যে একের পর এক পরিযায়ী শ্রমিকদের লাশ বাড়ি ফিরছে। সরকার যদি সব রকম প্রচেষ্টা করেও ব্যর্থ হয়, মানুষের যদি পরিযায়ী শ্রমিকের লাশ ফেরে, তাহলে সাধারণ মানুষ বা পরিযায়ী শ্রমিকরা ভরসা কাদেরকে করবে? আচ্ছা, আপনি যেটা বললেন, এই যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে যায়, শুধু পরিযায়ী শ্রমিক হচ্ছে না, বাংলায় কথা বললেই হচ্ছে এটা। তো এটা কি স্টেট সাবজেক্ট না সেন্ট্রাল সাবজেক্ট বলুন? এটা নিশ্চয়ই সেন্ট্রাল সাবজেক্ট। একটা স্টেটের ক্ষমতা অনুযায়ী যা যা করা দরকার পার্লামেন্টে আমরা বলতে পারি, আমরা পার্লামেন্টে বলেছি। আমরা আইনত সহযোগিতা নিতে পারি, আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, PIL করেছি। আমরা ক্যালকাটা হাইকোর্টে আমরা মামলা ফাইল করেছি। আমাদের সরকারি মানে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন স্টেটকে লেটার করেছি, আমরা যত রকম যা যা করার A to Z আমরা সব করেছি। আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন নাগরিক সমাজের কাছে আমরা আবেদন করব যেন সর্বস্তরে মানুষ যেন এর বিরুদ্ধে সোচ্চার হয়। SIR এর হিয়ারিং শুরু হয়েছে, সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের কি কোনো সমস্যা হচ্ছে? বলছি এবার আমি, হ্যাঁ, ভালো কথা বললেন। যখন SIR যখন প্রথম আরম্ভ হয়, তখন আমাদের কাছে 30 লাখের কাছাকাছি রেজিস্টার্ড মাইগ্রেন্ট ওয়ার্কার আছে। আমরা প্রত্যেকে SMS পাঠিয়েছিলাম যে কি করা উচিত। আমরা 2 লাখ মতো স্যাম্পল টেস্ট করার জন্য ফোন কল চালিয়েছিলাম। 2 লাখের মধ্যে সেই রকম 1-2 জনের প্রবলেম হয়েছিল, সেটা ঠিক করে দিয়েছিলাম। দেখা গেল যে মোটামুটি সবাই করেছে। বর্তমানে যেটা আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে যে ইলেকশন কমিশনের কোনো নোটিফিকেশন এখনো বার হয়নি যে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে ফিজিক্যালি আসতে হবে। তার সত্ত্বেও আমাদের দপ্তরের তরফ থেকে আবার আমরা SIR যদি হিয়ারিং এর কারো নোটিশ আছে কি করা উচিত সেটা আমরা SMS করে দিয়েছি। এবং আমরা আর আইনত প্রক্রিয়াতে যাওয়া যায় কিনা সেটা আমরা ভাবছি যে ওদেরকে ফিজিক্যালি আসতে হবে কেন, আসলে তো ওদের ট্রেন খরচা কে দেবে? ইলেকশন কমিশন তাহলে দেওয়া উচিত, ট্রেনের খরচা থেকে আরম্ভ করে সবকিছু থেকে আরম্ভ করে আইনত প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায় কিনা সেটা আমরা দেখছি। যেহেতু কোনো নোটিফিকেশন ইলেকশন কমিশন থেকে এখনো করা হয়নি, তার জন্য আমরা আইনত প্রক্রিয়া যাওয়া যায় কিনা দেখছি, এবং আমরা ওদেরকে SMS-ও জানিয়ে দিচ্ছি আবার সেকেন্ড টাইম। নির্বাচন কমিশন যেটা বলছে যে যেখানকার মানে কর্মসূত্রে যেখানে রয়েছে সেখানকার ভোটার হওয়ার একটা বিষয় আছে আইন। সেক্ষেত্রে কি এখানকার যারা মাইগ্রেন্ট শ্রমিক তাদের কি যেখানে তারা কাজের জন্য গেছেন সেখানকার ভোটার করে দেওয়া বা এরকম কোনো ব্যবস্থা হচ্ছে? দেখুন, বাইরে কাজে গেলেই যে ওখানকার ভোটার হয়ে যায় তা নয়। যেমন আমি পড়ার সূত্রে আমি দিল্লিতে ছিলাম, দিল্লি IIT-তে 2 বছর ছিলাম, ওখানে তো আমার ভোটার কার্ড হয়নি। ভারতবর্ষ তো যে কোনো জায়গাতে যে কোনো মানুষ যে কোনো ভোটার যে কোনো জায়গাতে যেতে পারে, তো বাইরের স্টেটে কেন ভোটার হবে? যদি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়, আমি তো বাইরের কাজের সূত্রে, আপনাদের যারা অনেক সাংবাদিক যারা দিল্লিতে আছে তারা তো পশ্চিমবঙ্গের ভোটার বলে জানি আমি, তারা কি দিল্লির ভোটার হয়ে গেছে? সেটা তো কখনো হওয়ার সেরকম তো আমাদের নিয়ম নেই, সংবিধান তো সেরকম আমাদের বলে না। বলছি আজকে যে হেল্পলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করলেন, না, চালু আগে থেকে ছিল, এটা প্রথম থেকে চালু ছিল। এটা এর থেকে কি কি সুযোগ সুবিধা তারা পেতে পারে? যে কোনো মানুষ যে কোনো প্রবলেমে পড়লে আমাদেরকে জানাবে, সঙ্গে সঙ্গে আমাদের যে পুরো মিশনারি আছে সবকিছু দিয়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। দেখুন, আবার বলছি, বাইরে স্টেটে গেলে এটা হচ্ছে পুরো সেন্ট্রাল সাবজেক্ট। এটা একটা স্টেট গভর্নমেন্টের যা যা ক্ষমতা তার থেকে বেশি করা হয়েছে আমাদের, এবং আমরা সবসময় করব আমরা। কিন্তু আমাদেরকেও এটা কেন্দ্র সরকারকে চাপ দেওয়া উচিত নানাভাবে, যে কেন বাংলায় কথা বললে বাংলাদেশি সন্দেহে মারা হবে, এবং কোনোভাবে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে ভেরিফাই করছে না। আজকে ভাবুন, যদি মহারাষ্ট্রের কোনো লোককে যদি অন্য জায়গাতে মারা হতো কি হতো, সাউথ ইন্ডিয়ার কোনো লোককে যদি মারা হতো কি হতো? আপনাদের তো বিভিন্ন কেন্দ্র সরকারের বিজেপির বিভিন্ন লিডারদেরকে কোশ্চেন করা উচিত যে কেন এটা হবে। আজকে আপনাদের বিজেপির বিভিন্ন লিডারদেরকে কোশ্চেন করা উচিত কেন এটা হবে। আজকে ভাবুন না, যে একটা লোককে যদি অন্য স্টেটের মানুষকে যদি মারা হতো কি হতো, খালি দেখতেন আপনারা। আমাদের মধ্যে একটা মানে পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়া উচিত এটার বিরুদ্ধে আমাদের, যে কেন মারা হবে। ও তো ভারতবর্ষের নাগরিক, জুয়েল যে মারা গেল সে তো ভারতবর্ষের নাগরিক, সে বাংলায় কথা বলার জন্য তাকে মারা হলো। সোমনাথ দেব, যার নলাটি বাড়ি, তার গলা কেটে দেওয়া হয়েছিল 8 মাস আগে, যার আমাদের নলাটি বাড়ি পুনেতে, খালি বাংলায় কথা বলার জন্য। এটা তো কোনো হতে পারে না।
প্রথমে বাঙালিদিকে এই পরিযায়ী শ্রমিক দিকে অত্যাচার করা হচ্ছে, একটা সেকশন চুপ আছে, তারপরে ছোট ছোট ব্যবসায়ী থেকে আরম্ভ করা হচ্ছে, অনেকে দিল্লিতে হোটেল পাওয়া যাচ্ছে না। পরিযায়ী শ্রমিক ছাড়াও বলছি আমি, কিছুদিন আগে হরিদ্বারে কিছু পুণ্যার্থিকা ছিল আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, জলপাইগুড়ি বাড়ি, তাদেরকে হোটেল দিচ্ছিল না মাছলি খাতা হে বলে। এটা তো সব সেকশনের মানুষের উপর টানা হচ্ছে। তো এই নিয়ে জাতীয় স্তরে কোনো আন্দোলনের কথা ভাবছেন কি আপনারা? দেখুন, আমরা তো প্রথম থেকে আন্দোলন করছি। আমাদের অলরেডি আমাদের দলের নেত্রী এবং আমাদের দলের নেতা সবাই আন্দোলন করছি আমরা। আমি আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করছি যে একটা জাতিসত্তার, একটা ভাষার উপর আঘাত আনা হচ্ছে, সবাই যেন এর বিরুদ্ধে সোচ্চার হয়। এবং আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে কি কি করা হয়েছে আমাদের A to Z দেখালাম আপনাদেরকে, আমি সব নথি দিয়ে দেখাচ্ছি। এবং যত পার্লামেন্টে আমার কোয়েশ্চেন আছে তার 20% কোয়েশ্চেন শুধু মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে থাকে। আমি ফার্স্ট পার্লামেন্টেরিয়ান, আপনারা রাজ্যসভা রেকর্ড করলে বুঝে নেবেন। ফার্স্ট যে স্পিচটা দিয়েছিলাম সেটা আমি মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে, চারবার আমি মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে আমি বলেছি। মাইগ্রেন্ট ওয়ার্কারদের অত্যাচার হচ্ছে সেটা পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছি যে কেন এই অত্যাচার করা হবে। এবং এটাও বলেছি যে বাংলা ভাষায় কথা বললে শুধু বাংলাদেশি সন্দেহে আপনারা কেন অত্যাচার করবেন। তারপরে যখন রিসেন্ট যখন বলতে আরম্ভ করছি, কোনোবারই বলতে দিচ্ছে না। 267 নোটিশ চাইলাম, আমাদের অনেক এমপি চেয়েছিল, আমাদের 267 আমাদের বলতে দিচ্ছে না। আমাদের যা যা করা দরকার পার্লামেন্টে বলতে পারি, আমরা আইনত লড়াই করতে পারি, আমরা চিঠি পাঠাতে পারি, আমরা সব রকম করেছি। আমাদের হেল্পলাইন নাম্বার আছে, আমাদের এখানে নোডাল অফিসার দিল্লিতে বসে আছে, বিভিন্ন স্টেটের সাথে কোঅর্ডিনেট করছে, আমাদের ডিস্ট্রিক্টে কমিটি আছে, আমাদের এখানে সবকিছু। পুলিশের একটা হেল্পলাইন নাম্বার আছে, একটা সেকশনই বসা আছে পুলিশ থেকে, যে কোনো অত্যাচার হলে আমরা সব রকম ব্যবস্থা নেবো বলে। হিয়ারিং এর জন্য তো কাউকে করে রিল্যাক্সেশন দেওয়া হয়নি, শুধু বয়স্ক অসুস্থ এদের ক্ষেত্রে কিছু বাড়িতে গিয়ে ফিজিক্যাল উপস্থিতিটা তো বাধ্যতামূলক। সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকরা যদি না আসে, আপনারা কি পরামর্শ দিয়েছেন? বললেন যেটা দেখুন, আমরা অলরেডি বলেছি যে যাদের আমরা অলরেডি ফোন কলও চালাচ্ছি, প্রত্যেকের ধরে ধরে আমরা SMS অলরেডি পাঠিয়েছি যে হিয়ারিং এ এলে আমাদেরকে জানাবেন, যে কোনো রকম যদি অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি, কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। তারপর ওদের সমস্যার কথা শুনে সেভাবে আমরা সলভ করার কথা ভাবছি। এবং আইনত প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায় কিনা, যেহেতু পরিযায়ী শ্রমিক যদি কেউ ধরুন মুম্বাই কিংবা কোনো জায়গা থেকে আসে, মিনিমাম 1,500 থেকে 2,000 টাকা খরচা হয়, ঠিক আছে? তো সেটা ইলেকশন কমিশন যেহেতু কোনো সরকারি কোনো নথি দেয়নি, এমনি মৌখিকভাবে বলে তো হবে না, যেটা আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে বলেছে। আইনত প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায় কিনা, যে এটা কেন করা হবে সেটা আমরা দেখছি। না, যারা আসতে পারবেন না তাহলে তাদের কি? আমাদেরকে জানিয়ে, আমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি এবং আমাদেরকে জানাতে বলেছি। SMS এর মাধ্যমে হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি ওদেরকে। আপনি যে রাজ্যের বিরোধী দলগুলোর কথা বলছিলেন, তারা যেটা অভিযোগ করে যে আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই বলে পরিযায়ী শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে। যেটা আপনি বললেন 1,30,00,000 বাইরের রাজ্যের পরিযায়ী শ্রমিক আমাদের এখানে আছে এবং আমাদের রাজ্যের 30,00,000 বাইরে আছে। কিন্তু তারা কিন্তু এটা বলে যে যদি কর্মসংস্থান থাকতো তাহলে কিন্তু বাইরে যেতে হতো না। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি শুনুন। আপনাদের অনেক সাংবাদিক যারা বাইরে স্টেটে যায়, তাদেরকে তাহলে এখানে কর্মসংস্থান দেখুন, আজকে কর্মসংস্থান বেঙ্গলে নেই যেটা বলছি, তার 1.5 কোটি মানুষ কি করে এখানে কাজ করছে? নিশ্চয়ই কর্মসংস্থান আছে। আর সেকেন্ড যেটা হচ্ছে, কর্মসংস্থান থাক না থাক, আপনি বাংলায় কথা বলে মারার অধিকার দিয়েছে আপনার কেউ? আপনার অ্যাঙ্গেলটা কেন ঘুরাচ্ছেন যে বাংলায় কথা বলার জন্য মারবে কেন? আমার মেন পয়েন্ট কোনটা, যে বাংলায় কথা বলার জন্য তো মারছে। আজকে বাংলায় কথা বলার জন্য মারার অধিকার কাকে দিয়েছে? এটা যে ভাষাভাষী মানুষ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। আজকে এটা আমাদের রবি ঠাকুরের মাটি, এটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, এটা আমাদের মাতঙ্গিনী হাজরার মাটি, এটা আমাদের ক্ষুদিরাম বসুর মাটি। তাকে মারার অধিকার কে দিল? আপনি জিজ্ঞাসা করুন বিরোধীদেরকে যে প্রথম তোমাদেরকে বলো যে তাহলে অন্য স্টেটের মানুষ এখানে কাজ করছে বলুন। বিজেপি শাসিত প্রত্যেকটা স্টেটকে, অনেক স্টেটকে দেখাবো, উড়িষ্যা, এখানে দেখবেন 20 লাখের কাছাকাছি উড়িষ্যা মানুষ এখানে কাজ করে। আমি আপনাদের বলছি যে বিভিন্ন জায়গাতে দেখুন, আমি বলে দেবো লোকেশন কোন জায়গাতে ওরা কাজ করে। তাহলে উড়িষ্যা থেকে লোক এখানে কেন কাজ করতে আসছে? আপনার বিহার থেকে লোক এখানে কাজ করতে আসছে, ওটা তো বিজেপি শাসিত রাজ্য। আপনার ইউপি থেকে এখানে লোক কাজ করতে আসছে, ওটা তো বিজেপি শাসিত রাজ্য। তাহলে ওখানে কি কর্মসংস্থান নেই? কোশ্চেনটা হচ্ছে যে কোনো মানুষ, ওদের যেমন এখানে আসার অধিকার আছে, আমাদেরও যাওয়ার অধিকার আছে। আজকে প্রথমে একটা সেকশন ভাবছে পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ বলে প্রতিবাদ করা, অন্যরকম ভাবে মোটিভ করার চেষ্টা করা হচ্ছে এটাকে। আপনাদেরকে বলে দিলাম, ধীরে ধীরে এমন ভাবে একটা গান্দার ছড়ে দিয়েছে এটাকে, যে বাংলায় কথা বলে বাংলাদেশি যে কোনো মানুষ। এই যে আমি বললাম যে গতকালকে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ছাড়িয়ে আনলো, গৌতম বর্মা, ও তো বিজেপির বুথ প্রেসিডেন্ট ছিল, তাকেও তো বাংলায় সন্ধ্যে 7 মাস জেল খাটতে হয়েছে। ও তো সুকান্ত মজুমদারের কাছে গেছিল, ওই সুকান্ত মজুমদার ছাড়ালো না,
সে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়ালো। ওরা ওরা বলছে যে আমরা ভেবে নিয়েছিলাম মরে যাবো, বাঁচতে পারবো না আমরা। কেন করা হবে এটা? আপনারা এই কোশ্চেনটা করুন আগে। যে কর্মসংস্থান আছে কি নেই সেটা আলাদা ব্যাপার। অলরেডি আমাদের যদি কর্মসংস্থান না থাকবে তাহলে 1.5 কোটি মানুষ এখানে কাজ করবে। যারা বাংলা ভাষাভাষী যেসব মানুষগুলো আছে তাদেরকে প্রত্যেককে সম্মান জানিয়ে আমি বলছি, তারা কোথা থেকে এসছে? তাদের রাইটস আছে এখানে আসা কাজ করা, এবং আমাদেরও রাইটস আছে ওই জায়গায় যাওয়ার। তাহলে মারবে? আপনি অন্য ভাষার মানুষকে এখানে মারার অধিকার আপনার কেউ দিয়েছে? আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমরা।